সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনত্তুর আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, জনসংখ্যা, লেকচার নং 15, তারিখ 3/3/2021। পাঠের শিরোনাম জনসংখ্যার জনমিতিক উপাদান সমূহ। গত ক্লাসে আমরা জনসংখ্যার জনমিতিক উপাদান নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, জনসংখ্যার সমষ্টিগত রূপ কিছু উপাদানের সমন্বয়ে গঠিত, যা জনমিতিক উপাদান হিসেবে পরিচিত। আজকে আমরা জনসংখ্যার যে জনমিতিক উপাদানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাদের মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করব। যেমন একটি হচ্ছে ঘনত্ব, দ্বিতীয়টি হচ্ছে মাথাপিছু আয়, তৃতীয়টি মাথাপিছু ভূমি, চতুর্থ বয়স কাঠামো, পঞ্চম নারী পুরুষ অনুপাত, ষষ্ঠ জনসংখ্যা প্রবৃদ্ধি এবং অষ্টম গড় আয়ু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রথমত আমরা ঘনত্ব বিষয়ে আলোচনা করব। ঘনত্ব কি? যে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে। জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হলে একটি দেশের মোট জনসংখ্যাকে দেশের মোট আয়তন দিয়ে ভাগ করলেই এই জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে আর কি। তো আমরা যদি লিখি যে ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব সমান সমান হচ্ছে দেশের মোট জনসংখ্যা, দেশের মোট জনসংখ্যা ভাগ ওই দেশের মোট আয়তন। তাহলে জনসংখ্যার ঘনত্ব সমান সমান দেশের মোট জনসংখ্যা ভাগ ওই দেশের মোট আয়তন। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1116 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 1116 জন বাস করে, যা পৃথিবীর সর্বোচ্চ, কিছু দ্বীপরাষ্ট্র বাদে আর কি। দ্বিতীয়ত মাথাপিছু আয়। মাথা পিছু আয়, মাথাপিছু আয় এটি জনসংখ্যার যে জনমিতিক উপাদানগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি দেশের জনপ্রতি বাৎসরিক আয় হচ্ছে ওই দেশের জনসংখ্যার মাথাপিছু আয়। মাথাপিছু আয় সমান সমান মোট জাতীয় আয় যেটা হয় আর কি, তাকে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে মাথাপিছু আয় বের করা সম্ভব। তাহলে মাথাপিছু আয় সমান সমান মোট জাতীয় আয়, মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। তাহলে মাথাপিছু আয় যদি আমরা বাইর করতে চাই তাহলে ওই দেশের মোট যে জাতীয় আয় হয় সেটাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলেই মাথাপিছু আয় বের করা সম্ভব হবে আর কি। বর্তমানে মাথাপিছু আয় $2064 আমাদের দেশে। তাহলে আমাদের দেশে মাথাপিছু আয় কত? $2064 আর কি। এটা বাংলাদেশে। হ্যাঁ, গত যে জরিপ ছিল তার চেয়ে বাংলাদেশে মাথাপিছু আয় অনেক গুণ বেড়ে গেছে। এই কারণেই আমরা উন্নয়নশীল দেশে কয়েকদিন আগেই পদার্পণ করেছি আর কি। তৃতীয়ত হলো মাথাপিছু ভূমি। 3 নম্বর হচ্ছে
মাথা পিছু ভূমি। কোন দেশের জনপ্রতি জমির পরিমাণ হচ্ছে ওই দেশের মানুষের জনপ্রতি ভূমি। মাথাপিছু ভূমি বলতে কোন দেশের মোট জমির পরিমাণকে ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হয় আর কি। আশ্চর্যজনকভাবে বেড়ে যাচ্ছে মানুষ এবং আনুপাতিক হারে দেশের মাথাপিছু আবাদি জমির পরিমাণ অনেকাংশেই কমে যাচ্ছে। তো যাই হোক, আমরা যদি মাথাপিছু ভূমির পরিমাণ বাইর করতে চাই তাহলে কি করতে হবে? দেশের মোট জমির পরিমাণকে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? দেশের মোট যে জমির পরিমাণ, দেশের মোট জমির পরিমাণকে দেশের মোট জমির পরিমাণ ভাগ দেশের মোট জনসংখ্যা। খুব সহজ বিষয় আর কি। তাহলে আমরা কোনো দেশের জনপ্রতি অথবা মাথাপিছু যে ভূমির পরিমাণ সেটা বের করতে পারবো আর কি। বর্তমানে আমাদের বাংলাদেশে মাথাপিছু ভূমির পরিমাণ 20.48%। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু ভূমির পরিমাণ কত? 20.48% অথবা 0.15 একর, যা নিতান্তই অনেক কম। এর মূল কারণ হচ্ছে দ্রুত জনসংখ্যার বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাদি জমি সব অনেক জমি জমা, ঘরবাড়ি, রাস্তাঘাট, ইন্ডাস্ট্রি ইত্যাদির কারণে কমে যাচ্ছে। এই কারণে আমাদের দেশে আশ্চর্যজনকভাবে মাথাপিছু ভূমির পরিমাণ তুলনামূলকভাবে কমে যাচ্ছে আর কি। এরপরে আমরা দেখব বয়স কাঠামো। এই যে জনসংখ্যার জননৈতিক উপাদান যে আমরা নিয়ে আলোচনা করতেছি, এই জনসংখ্যার জননৈতিক উপাদানের মধ্যে এই বয়স কাঠামো ও বৈশিষ্ট্য ও একটি গুরুত্বপূর্ণ উপাদান আর কি। বয়স কাঠামো বয়স কাঠামো জনসংখ্যার বয়স কাঠামো একটি গুরুত্বপূর্ণ জননৈতিক বৈশিষ্ট্য। জনসংখ্যার বয়স কাঠামো একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার প্রকাশ ঘটায় আর কি। জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। ক নম্বর অথবা 1 নম্বর হচ্ছে শিশু ও অপ্রাপ্ত বয়স্ক আর কি। হ্যাঁ, এই বয়স্ককে আবার আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ক শিশু ও অপ্রাপ্ত বয়স্ক। অপ্রাপ্ত বয়স্ক। দ্বিতীয়টা হচ্ছে প্রাপ্তবয়স্ক, তৃতীয়টা হচ্ছে বৃদ্ধ। প্রাপ্ত, তৃতীয়টা হচ্ছে বৃদ্ধ। এটা শিশু ও অপ্রাপ্তবয়স্ক সাধারণত 14 অথবা 19 বছরের কম জনসংখ্যাকে বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, 14 অথবা 19 বছরের জনসংখ্যাকে শিশু ও অপ্রাপ্তবয়স্ক বোঝানো হয়ে থাকে। 2017 অনুযায়ী বাংলাদেশে 0 থেকে 14 বছর পর্যন্ত বা জনসংখ্যার যে অনুপাত সেটা ছিল 27.76% আর কি। 27.76% শিশু ও এটা 0 থেকে 19। আচ্ছা, এই প্রাপ্তবয়স্ক আমরা সকলেই বুঝি যারা 15 থেকে 59 কিংবা 15 থেকে 64 অথবা 19 থেকে 59 কিংবা 19 থেকে 64 বছর বয়স্কদের প্রাপ্তবয়স্ক ধরা হয়।
2017 অনুযায়ী 15 থেকে 64 বছরের যে বাংলাদেশের যে জনসংখ্যার অনুপাত ছিল সেটা পরিমাণ ছিল 66.02%। এটা ছিল 66.02%। তাহলে এটা এই প্রাপ্তবয়স্ক আমরা কাকে ধরছি? 15 থেকে 59 অথবা 19 থেকে 59 অথবা 15 থেকে 64 অথবা 19 থেকে 64। এটাকে আমরা ধরতেছি প্রাপ্ত বয়স্কদের তালিকার মধ্যে আর কি। আর গ নম্বর হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধ 60 অথবা 65 বছর তদূর্ধ্ব বয়স্কদের বৃদ্ধ বলা হয়। 2017 অনুযায়ী 65 তদূর্ধ্ব বয়স্ক মানুষের শতকরা হার ছিল 6.23%। এটা ছিল মানে 60 তদূর্ধ্ব অথবা 65 তদূর্ধ্ব তদূর্ধ্ব। আর এই তদূর্ধ্ব 17 সালের হিসেব অনুযায়ী ছিল 6.23%। 6.23%। এটা হলো বয়স কাঠামো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। এরপরে আসি নারী পুরুষ অনুপাত আর কি। নারী পুরুষ অনুপাত। আমরা যে জনসংখ্যা জনমৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি তার মধ্যে নারী পুরুষ অনুপাত একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো একটি জনসংখ্যার নারী পুরুষ অনুপাত নির্ণয় করতে হলে ওই জনসংখ্যার পুরুষের সংখ্যাকে নারীর সংখ্যা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ নারী পুরুষ অনুপাত বলতে আমরা যদি সমান সমান দেই তাহলে মোট নারীর সংখ্যা ভাগ মোট পুরুষের সংখ্যা। পুরুষের সংখ্যা গুণন কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, যে রেজাল্ট আসবে সেটা হলো নারী পুরুষের অনুপাত। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের নারী পুরুষের অনুপাত হচ্ছে 102:, হ্যাঁ 102:100 আর কি। বর্তমানে বাংলাদেশের নারী পুরুষের অনুপাত কত? 102:100, অর্থাৎ 102 জন নারী 100 জন পুরুষ আর কি। নারী সংখ্যা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। তৃতীয়ত আচ্ছা যাই, এরপরে আমরা আলোচনা করব জনসংখ্যা প্রবৃদ্ধি নিয়ে আর কি। 8 নম্বর জনসংখ্যার প্রবৃদ্ধি। জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে জনসংখ্যার প্রবৃদ্ধি। আসলে জনসংখ্যা কত হারে বৃদ্ধি পাচ্ছে, শতকরা সেই হারের পরিমাণটা কত, সেটাই হচ্ছে জনসংখ্যার প্রবৃদ্ধি। কোনো দেশের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছিল, কিভাবে বৃদ্ধি পাচ্ছে, অথবা আগামীতে বৃদ্ধি কিভাবে পাবে, তা জনসংখ্যা প্রবৃদ্ধির মাধ্যমে জানা সম্ভব। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। 1.37%, পূর্বের তুলনায় অনেকটা কম এবং অনেকটা আশানুরূপ বলা যায় আর কি। এরপর আমরা আলোচনা করব গড় আয়ু।
গড় আয়ু কোনো দেশের আর্থসামাজিক অবস্থা অথবা অর্থনৈতিক অবস্থা তার গড় আয়ুর জনসংখ্যার গড় আয়ুর মাধ্যমেই সাধারণত প্রকাশ ঘটে আর কি। উন্নয়নশীল অথবা অনুন্নত দেশগুলোতে সাধারণত শিশু মৃত্যুর হার বেশি হয় এবং সার্বিকভাবে তাদের গড় আয়ু কমে যায়। উন্নত বিশ্বের দেশগুলোতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে সেখানকার জনসংখ্যার গড় আয়ু তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। তো বাংলাদেশের যে গড় আয়ু সেটার পরিমাণ হচ্ছে ৭২.৬ বছর। ৭২.৬ বছর আর কি বর্তমানে বাংলাদেশের গড় আয়ু, যেটা পূর্বের তুলনায় অনেক বেশি আর কি। আচ্ছা, এই যে আর এই ৭২.৬ বছর তো হচ্ছে নারী পুরুষের মিলিত গড় আয়ু। আমরা যদি পুরুষের গড় আয়ু ধরি তাহলে পুরুষের গড় আয়ু হচ্ছে ৭২.১ বছর এবং নারীর গড় আয়ু হচ্ছে ৭৪.২ বছর। আমরা যদি গড় আয়ুকে আবার ভাগ করি তাহলে এখানে পুরুষের হচ্ছে ৭২.১ বছর আর নারীর হচ্ছে ৭৪ আর কি বছর। তাহলে আমরা যেটা বুঝতেছি যে আমাদের দেশে পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু বেশি। শুধু আমাদের উন্নয়নশীল দেশ বাংলাদেশেই না, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু বেশি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জনমৌখিক উপাদানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শেষ করলাম। আগামী ক্লাসে নতুন কোনো আলোচনা নিয়ে দেখা হবে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।